মীরার জীবন। অল্প বয়সেই বিয়ে হয়ে গেল মীরার। পড়াশোনা বেশি দূর করতেই পারল না, কিন্তু বাবা অসুস্থ, বাধ্য হয়েই বিয়ে দিয়ে দিতে হলো। মীরা তাতে একটু আপত্তি ছিল, তবে রাহুল উচ্চ শিক্ষিত, ভালো পদেই চাকরি করে। মীরার বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই শ্বশুরবাড়ির লোকরা কথা শোনাতে ছাড়ে না। যখন তখন বলে, আমার ছেলের উপযুক্ত বউ হয়নি, শিক্ষা দীক্ষা তো তেমন নেই, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবে তো? শ্বশুরমশাই এবং রাহুল সুযোগ পেলেই অপমান করতে ছাড়ে না। মীরা মুখ বুঝেই সব সহ্য করে, কারণ মীরার তো কোনো উপায় নেই, বাবা অসুস্থ, সে কোথায় যাবে? মীরার একটি ছেলে ও মেয়ে হলো, কিন্তু বাবা আর ঠাকুরদার শিক্ষাতেই তারা বড় হতে লাগলো। যখন বড় হলো ছেলে, মাঝে মাঝে বোঁয়াকে বলে, মা, তুমি তো তেমনভাবে কথাবার্তাই বলতে পারো না, আমার বন্ধুদের সামনে কিন্তু তুমি একদম যাবে না। সঙ্গে সঙ্গে মেয়েও বলতে শুরু করে, সত্যি মা, তোমাকে দেখে আমাদের লজ্জা হয়। দেখো তো, বাবা কত সুন্দরভাবে ইংলিশ বলে, সবার সাথে মিশতে পারে, আর তুমি কেমন যেন পাড়া গাঁয়ের মানুষ মনে হয়। তুমি যদিও সংসারের সব কাজই করো, তো আমাদের মনের মতন তুমি হতে পারলে না মা। দেখো না, অলোকের মা কত স্মার্ট। মীরা মুখ বুঝেই সব সহ্য করে, কি করবে, উপায় তো নেই। উদয়স্ত সব সময়ের জন্য খাটনি খেটেই চলেছে মীরা। মীরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে। একদিন মীরার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, যখন এক ঘর লোকের সামনে ছেলে এবং মেয়ে দুজনেই মীরাকে অশিক্ষিত মূর্খ বলে অপমান করতে থাকলো। তুমি এখন থেকে যাও তো মা, এখান থেকে চলে যাও, আমাদের সঙ্গে তুমি এখানে বসে থাকবে না। আর বন্ধু বান্ধব সব হাসাহাসি শুরু করলো। সবাই এত অপমান অপদস্থ করে চলল যে মীরা আর সহ্য করতে পারল না। ভাবলো, এই জীবন রেখে কী লাভ? বীতশ্রদ্ধ হয়ে গেল জীবনের প্রতি। ছেলে রণ ঠিক বাবা ঠাকুরদার মতোই তৈরি হয়েছে। ভাবছিলাম মেয়ে হয়তো একটু ভালো হবে, কিন্তু নীলাও সেই তৈরি হয়েছে ওদেরই মতো। যখন তখন অপমান অপদস্থ সইতে আর না পেরে মীরা ভাবে, আর এভাবে জীবনযাপন করব না, আমি এদের সংসার থেকে চলে যাব, গেলে এদের কিছুই হবে না, আমি এই সংসারের বোঝা। তাই এই সংসারের জন্য জীবনটা তো উৎসর্গই করে দিলাম, কিন্তু প্রতিদানে কি পেলাম? মীরা তখন মাসির বাড়ি চলে যায়। মাসি ছিল নিঃসন্তান, মীরাকে নিজের মেয়ের মতো করেই মানুষ করেছিল। এরপর মীরা গিয়ে মাসির কাছেই থাকতে শুরু করলো, কিন্তু মীরা যে মাসির বাড়ি চলে গেছে এটা সংসারের কাউকেই জানালো না, কেউ জানতেই পারল না। পরের দিন সবাই উঠে যখন মীরার খোঁজ করতে শুরু করে, সংসার তো অচল, কি হবে? কোথায় গেল মা? কোথায় গেল, কোথায় গেল? সবাই তখন হন্যে হয়ে খুঁজতে লাগলো, কিন্তু মীরাকে তো কেউ আর খুঁজে পায় না। এভাবে 5 মাস 6 মাস চলে যায়, তবুও
মীরার কোনো হদিশ পায় না। একদিন রণ দেখে যে রিক্সা করে ওই দিদা আর ওর মা মনে হয় কোনো মার্কেটে গেছিল। রণ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে, মা তুমি বাড়ি চলো, বাড়ি চলো, তোমাকে ছাড়া আর কিছুতেই আমাদের চলবে না। কিন্তু মীরা বলে, না, আমি আর তোমাদের ওখানে যাব না, আমি এই মাসির বাড়িতেই খুব ভালো আছি। এরপর রণ কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে বাবাকে সব কথা বলে। বাবা, মেয়ে, রণ সবাই মিলে মীরার কাছে গিয়ে ক্ষমা প্রার্থী হয়। তারা বলে, আমাদের ক্ষমা করো, তোমাকে ছাড়া সংসার অচল, আর কখনো তোমাকে কোনো অপমানজনক কথাবার্তা আমরা বলবো না বলে কেঁদে ভাসিয়ে দেয়। মীরার মন নরম, তখন সে আবার সেই সংসারে ফিরে আসে। কিন্তু এখন থেকে মীরার কোনো অপমান অপদস্থ কেউ করে না, সবাই ভালোবাসতে থাকে, মীরাও আনন্দে সংসার করতে থাকে। শ্বশুর শাশুড়িও তাকে আর কখনো অপমান করেনি। এইভাবে মীরার জীবন সুখী শান্তিতে কাটতে লাগলো। কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস, লিখনীতেও সুচন্দ্রা বিশ্বাস।